তো এর আগের দিন আমরা হচ্ছে 155 পৃষ্ঠা পড়েছিলাম। আজকে আমরা 156 পৃষ্ঠা থেকে পড়বো আর কি। তো এখানে আছে চতুর্ভুজের কর্ণ। যাই হোক, চতুর্ভুজের কর্ণ শিখবো। এবং এই যে চতুর্ভুজ এর কর্ণ হচ্ছে এটা আর কি। সেখানে আর একটা কর্ণ আঁকতে পারি আমরা এইভাবে, এবং এইটারও এইভাবে কর্ণ আঁকতে পারি। আহ, এইটার এইভাবে কর্ণ আঁকতে পারি, এটার এইভাবে। ঠিক একইভাবে এইটার এইভাবে কর্ণ, এবং এইটার হচ্ছে এইভাবে কর্ণ, ঠিক আছে। তো এই সবুজ বাহুগুলো হচ্ছে কর্ণ, এটা কি বুঝতে পারছো তোমরা? জি লাবিবা স্যার। আক্তার, মেহরাজ হোসেন, আয়েশা, স্যার তারপরে পার্থিব বৌদ্ধ। হ্যাঁ, বুঝতে পারছো তাই না? তো আছে এই নিচের চতুর্ভুজগুলোর কর্ণ আঁকি, তো এগুলো আমরা সহজে আঁকতে পারবো, মানে স্কেল ধরে সোজাসুজি ভাবে। এটা হয়নি, সোজাসুজি ভাবে আঁকবে। তো এইটা বাঁকা হয়ে যাচ্ছে, মানে চেষ্টা করবা যে সোজা করে আঁকার জন্য আর কি, সোজা করে কর্ণ আঁকার জন্য এটা। তো এইভাবে এগুলো হচ্ছে আমাদের কর্ণ। অর্থাৎ দেখো, এই যে ক, খ, গ, ঘ যে চতুর্ভুজ, এর হচ্ছে ভিতরের এই বাহুগুলো কর্ণ আর কি। তো এখন বলছে আহ, যেটা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তার সংক্ষেপে ছকে খালি ঘরগুলোতে লিখি। সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। হচ্ছে এই যে সামান্তরিকে সকল বাহুর দৈর্ঘ্য সমান না, কারণ সামান্তরিক হয় হচ্ছে এমন, নিচে লম্বা বাহু থাকে, পাশে ছোট বাহু থাকে। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। এটা মানে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। তো সামান্তরিকে তো সকল বাহুর দৈর্ঘ্য সমান না আর কি, মানে দুইটা বাহু একটু বড় থাকে, দুইটা বাহু ছোট থাকে আর কি। কিন্তু রম্বসে চারটা বাহু সমান আর কি, এই জন্য এটা হা আর কি। আর সামান্তরিকে যেহেতু সবগুলো বাহু সমান না, তাই না আর কি। আয়তেও সবগুলো বাহু সমান না, আয়ত সাধারণত এভাবে আঁকা হয়, মানে দুইটা বাহু লম্বা আর দুইটা বাহু খাটো আর কি। বর্গে সবগুলো বাহু সমান, এভাবে বর্গ আঁকা হয়, সবগুলো বাহু সমান। তো এই বর্গটাই আসলে রম্বস, আর এই আয়তটাই আসলে সামান্তরিক যখন বাঁকা করা হয় আর কি। তাই এই সামান্তরিক আর আয়ত হচ্ছে বাহু সমান না, রম্বস আর বর্গ হচ্ছে সমান আর কি। যাই হোক, তো আচ্ছা আবারও আমি এঁকে দিচ্ছি, দেখো। তো এইটা মনে করো সামান্তরিক, এটা বর্গ, এটা আয়ত, এটা বর্গ। তো সকল কোণ সর্বদা সমকোণ, দেখো এই সামান্তরিকের কোণ কিন্তু সমকোণ না, তাহলে এটা না হবে। তারপরে রম্বস, এই রম্বসের কোণও সমকোণ না, না। আয়তের কোণ সমকোণ, হ্যাঁ। বর্গের কোণও সমকোণ, হ্যাঁ। তো বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, দেখো বিপরীত বাহু কিন্তু সমান দূরে আছে সামান্তরিকের, এটা হ্যাঁ।
রম্বসেরও সমান দূরে আছে হা, আয়তের সমান দূরে আছে হা, বর্গেরও একই। হ্যাঁ, সবগুলো একই, অর্থাৎ বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল মানে সমান দূরে, দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিপরীত বাহু দৈর্ঘ্য সমান আসলে সবগুলোর। তাহলে এটাও হা হবে। তাহলে দেখো, একটা সে সামান্তরিক হোক, রম্বস হোক, আয়ত হোক, বর্গ হোক, তাদের বিপরীত বাহু সবসময় সমান্তরাল এবং দৈর্ঘ্য সমান। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুর কথা বলছে। বিপরীত বাহু তো তোমরা চিনো তাই না, অর্থাৎ এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু, আর এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু আর কি। কিন্তু কোণ, সামান্তরিক আর রম্বসের কোণ সমকোণ না, কারণ এটা তো বাঁকা, অর্থাৎ বেঁকা রয়েছে। বেঁকা থাকলে তো আর 90 ডিগ্রি হবে না তাই না, 90 ডিগ্রি হবে না। আর এগুলো যেহেতু সমান, তাই এগুলো সবই 90 ডিগ্রি আর কি। 90 ডিগ্রি মানে সমকোণ। একইভাবে যেহেতু সামান্তরিক আর আয়ত হচ্ছে লম্বা, তাই সবগুলো বাহু সমান না আর কি। আর রম্বস আর বর্গ যেহেতু মানে একই রকম, তাই এগুলো সমান। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তার এরপরে দেখো, প্রশ্নগুলো আপনি হ্যাঁ দিয়েছিলেন কেন? নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করো। এটা আবার কি জিনিস? আচ্ছা, যাই হোক, এটা তো এখানে বলা হয়েছে চতুর্ভুজ আর কি। মানে চতুর্ভুজ বলতে এই যে যে একটা সার্কেল, অর্থাৎ এই যে যে একটা সার্কেল, এই বড় সার্কেলের ভিতর যা আছে সবই হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে? যা কিছু আছে সবই চতুর্ভুজ, অর্থাৎ চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। আর এই যে ট্রাপিজিয়াম কথা আছে, ও আছে এইটা, এইটা আর এইটা হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, ট্রাপিজিয়াম হচ্ছে এইটা আর এইটা। আর যে সামান্তরিক, সামান্তরিক হচ্ছে এইটা আর এইটা। রম্বস, রম্বস হচ্ছে এইটা আর এইটা। আর আয়ত, আয়ত হচ্ছে এইটা এইটা। আর এইটা বর্গ, অর্থাৎ দেখো আয়ত আর রম্বস মিলে বর্গ হয়েছে। যাই হোক, এটা আর কি এইভাবে। তো আমরা এইগুলো পূরণ করব। চতুর্ভুজের এক জোড়া, চতুর্ভুজের এক জোড়া, আচ্ছা এটা আমি একটু উপরে নিয়ে নিই, এটা বোঝাই দিচ্ছে। বলছে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, অর্থাৎ এইটা একটা চতুর্ভুজ। আচ্ছা, এটাও চতুর্ভুজ আঁকবো না আমরা। তো এখানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই বাহু আর
এই বাহু সমান্তরাল। তো এই বাহু সমান্তরাল না, তাহলে এটা ট্রাপিজিয়াম হবে। ট্রাপিজিয়াম হবে আর কি। চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, দেখো কথা আসছে। সামান্তরিক হবে। হ্যাঁ, তো এই বাহু, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, তাহলে এইটা হবে সামান্তরিক। যে সামান্তরিকের চারটি বাহু সমান আর কি, যে সামান্তরিকের চারটি বাহু সমান। রম্বস। হ্যাঁ, অর্থাৎ এইভাবে বাঁকা করে এর চারটা বাহু সমান আর কি, তাহলে ও হয়ে যাবে রম্বস। যে সামান্তরিকের চারটি কোণ সমকোণ। আচ্ছা দেখো, চারটি কোণ সমকোণ কিন্তু এই যে এইটার, এটা একটা আয়ত ছিল আর কি, তাহলে আয়ত, আয়ত আর কি। তো এই চারটা অপশন কি তোমরা বুঝতে পেরেছো? এখানে মুছে দিচ্ছে। এখন দেখো 5 থেকে, রম্বসের একটি কোণ সমকোণ হলে, তো রম্বসের আসলে কোণ সমকোণ হয় না, যদি সমকোণ হয়েও যায় তো সেগুলো হচ্ছে বর্গ হয় আর কি। আয়ত বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণ সমকোণ আর কি। দেখো এইটা হচ্ছে আমাদের বর্গ মনে করো, আর এইটা মনে করো আমাদের আয়ত। তো এদের কি মানে চারটা কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে আছে, তাই রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু পরস্পর সমান আর কি। রম্বস আর বর্গ, চারটি বাহু পরস্পর সমান। ও, চারটি বাহু, বাহু আর কি। তো মনে করো এইটা হচ্ছে একটা বর্গ, আর এইটা হচ্ছে একটা রম্বস আর কি। রম্বস, বর্গ এবং আয়ত এদের সবগুলো হলো এক ধরনের, ট্রাপিজিয়াম। না, এক ধরনের চতুর্ভুজ বলতে পারি, এটা আয়ত। তো এইটা বর্গ, এইটা হচ্ছে রম্বস, আর এইটা হচ্ছে আয়ত। তো এদেরকে আমরা চতুর্ভুজ বলতে পারি, চ তৈষু চতুর্ভুজ। তারপরে 9 আছে, আয়ত, বর্গ, রম্বস হলো এক ধরনের ট্র্যাপিজিয়াম কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু আছে আর কি। দন্তেশ ময়কা নয়তয় রেখা ল, সমান্তরাল বাহু আছে, অর্থাৎ দেখো এই যে এইখানে, এই যে মানে কি এক জোড়া, কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল আছে, এই জন্য এদেরকে আমরা ট্র্যাপিজিয়ামের সাথে তুলনা করতে হবে। আচ্ছা লাবিবা নুসরাত, তুমি কি কথা বলবে? স্যার, স্যার এখানে তো লিখেছে আয়ত বর্গ ও রম্বস এক ধরনের ট্রাপিজিয়াম, আর আপনি লিখেছেন তো চতুর্ভুজ। মানে আমি তো 8 নম্বরে লিখেছি চতুর্ভুজ আর কি, আর এটা তো 9 নম্বর আর কি। স্যার কিন্তু আমাদের গাইডে তো লেখা ট্রাপিজিয়াম।
আমাদের ম্যামও বলেছে ট্রাপিজিয়াম। কি বলেছে? 8 নম্বরে বলেছে ট্যাপিজিয়াম। স্যার, আয়ত এদের সবগুলো এক ধরনের আহ, না, এক ধরনের ট্র্যাপিজিয়াম হয় না আর কি। স্যার হয়তো ভুল বলতে পারে। তো এখানে চতুর্ভুজের পরিবর্তে সামান্তরিক হয়। দন্তরেখার মায়াকার দন্তরায়তার রয়েছে সামান্তরিক বলা যায়। কিন্তু এইখানে নিচে বলছে যে এক ধরনের ট্র্যাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকে অন্তত এক জোড়া সমান্তরাল। যাই হোক, তো এইগুলোকে আসলে ট্র্যাপিজিয়ামে বলা যায় না। সবগুলো চতুর্ভুজ বা সামান্তরিক এইগুলো দিলে সঠিক হবে আর কি। আচ্ছা, তো এরপরে দেখো এখানে তোমাদের পৃষ্ঠা হচ্ছে 158। নিশ্চয়ই এই পর্যন্ত আমরা শেষ করব, 58 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়াবো। তো দেখো, এই চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থান এটা চতুর্ভুজ ছিল উপরেরটা, অর্থাৎ এই যে যে একটা ক্ষেত্র, এটা ছিল একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা এই যে উপরের রেখাটা কি মানে আহ, আমি বলে দিই। আচ্ছা, এটা বাঁকা ছিল, তো এটা যদি আমরা সোজাসুজি নিই তাহলে এটা ট্রাপিজিয়াম হয়ে যায় আর কি। একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়। এক চতুর্ভুজ এক জোড়া জোড়া পরস্পর সমান তরাল হয়। জোড়া বাহু সমান্তরাল সমান্তরাল হয়। যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম হবে। অর্থাৎ এখানে হচ্ছে এই যে এই বাহুটা সমান্তরাল, এই দুইটা বাহু। আচ্ছা, আমাকে এখানে সমস্যা হচ্ছে, এটা ক্লিয়ার করে ফেলতে হচ্ছে, না হলে নিচে যাওয়া যাচ্ছে না। তো এই যে ট্র্যাপিজিয়াম থেকে আবার সামান্তরিকের তুলনা করা হয়েছে দেখো। আহ, একটি সামান্তরিককে একটি ট্র্যাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি এই ট্রাপিজিয়ামের বাহু জোড়া পরস্পর সমান। হ্যাঁ, যদি এইভাবে থাকতো, অর্থাৎ এইগুলো না থেকে যদি এরকম থাকতো আর কি। তো ট্র্যাপিজিয়াম যদি দুই জোড়া বিপরীত বাহু আহ, সমান্তরাল হয়, দুই বর্গের জোড়া বয়সী পরস্পর বিপরীত বাহু মার্কা নয়তো না সমান্তরাল হয় আর কি। তো এই যে এখানে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই জোড়া আর এই জোড়া আর কি সমান্তরাল। এটা বুঝতে পেরেছো তাই না? স্যার। হ্যাঁ স্যার। হুম। তারপরে এই যে দেখো সামান্তরিক থেকে আবার আয়ত আর রম্বস এসেছে। তো এই যে যে সামান্তরিক, একে যদি আমরা এভাবে পিটায় সোজা করে ফেলতাম, মানে বেঁকা আছে, একে যদি সোজা করে ফেলতাম তাহলে ও হয়ে যেত আয়ত। তাহলে একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি চারটি কোণ সমকোণ হয়। বাহু সমকোণ বা 90 ডিগ্রি হয়। হ্যাঁ, চারটি কোণ, আচ্ছা সমকোণ, সমকোণ হয় আর কি। আর এই জিনিসই আহ হচ্ছে একটু করে আছে, যেমন আমি বোঝাই। তো এটা একটু লম্বা লম্বি আছে, তো এটা যদি এইভাবে থাকতো, আমাদের মনে করো চারটা বাহুই সমান হইতো, চারটা বাহুই সমান হইতো। আবার একটু দেখ দি, মনে করো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, চারটা বাহু সমান হইতো, তাহলে এটা রম্বস হয়ে যায়। তো একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি চারটি বাহু পরস্পর সমান হয়, চারটি বাহু আমাদের পরস্পর সমান হয়।
সমান হয় আর কি এটা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো তাই না? জি স্যার। হুম। আচ্ছা, তারপর আয়ত আর রম্বস থেকে বর্গ হয়ে যাবে। দেখো, এই যে আয়তকে যদি এখানে চারটা বাহু সমান হইতো, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এবং এটা যদি বাঁকা করে না থাকে, যদি এর মানে বাইরে সোজা বানানো যাইতো, তাহলে এটা একটা বর্গ হয়ে যাইতো। তো বলছে একটি আয়তকে বর্গ বলা যাবে যদি চারটি বাহু পরস্পর সমান হয়। স্যার আয়তর চারটি বাহু সমান হয়। র দন্তে সয় পয় র, সমান হয় আর কি। আর একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি চারটি কোণ সমকোণ হয়। এই যে বেঁকা বেঁকা আছে, এগুলো সমান করে ফেলতে পারে। চাকার র রম্বসের একটি কোণ সমকোণ হয়। কোণ সমান, মানে একটা না, চারটেই সমকোণ বানাই ফেলতে হবে আর কি, যদি চারটা কোণ সমকোণ হয় আর কি। এটা তো আসলে উম এটাই মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক রয়েছে আর কি। তো আমাদের আসলে 58 পৃষ্ঠা পর্যন্তই পড়া থাকবে। আমাদের আজকে এই চতুর্ভুজের কর্ণ এই 56, এই ছকটা তোমরা পূরণ করবে, এই ছকটা। এবং হচ্ছে এই যে 1 থেকে 9 পর্যন্ত এগুলো তোমরা শূন্যস্থান পূরণ সহ লিখবে, এবং এইগুলো হচ্ছে খাতায় চিত্র আঁকাইতে পারো, তাহলে শেষ হয় 58 পৃষ্ঠা। পরের দিন আমরা বৃত্ত থেকে পড়বো আর কি।